না, তখন আমাদের সম্পর্ক ভালো ছিল। যখন কিডনি লাগবে তখন সে দিছে। সে তখন আমার সুস্থ সে করছে আমাকে কিডনি দিয়ে। আমি এটা সবসময় বলি। জি, আমার স্ত্রী হ্যাঁ, তখন ও বলছে যে, "কিডনি আমি দিতে পারি, আমাকে বাড়িটা লিখে দিও।" তো আমি বলছি, "ঠিক আছে। আমি বাড়িটা পরে হলেও তোমাকে দিতাম। যে এটা হয়তো আমার একটা ছেলে আছে। সে ছেলের ওয়াইফ এসে হয়তো তোমাকে বুড়া বয়সে নাও দেখতে পারে। এই কারণে আমি পরে দিতাম। কিন্তু সে যেহেতু সে আগেই চেয়েছে, আমি তাকে দিয়ে দিছি। এবং তারপরে সে কিডনি দিছে এবং এই কিডনি দেওয়ার ভিতরে কোনো ঝামেলা হয়নি বা বাড়ি দেওয়ার ভিতরে কোনো ঝামেলা ঝগড়া তখন আমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং বেশ ভালো ছিল। আচ্ছা, ১ম এ আমি যখন বিদেশ থেকে আসি আমাদের বিয়ে হয় ২০০৬ সালে। ৬ সালে বিয়ে হওয়ার পরে বিয়ে হইছে আমরা কাউকে কেউ দেখিনি। এভাবে বিয়ে হইছে দেখাদেখির পরে আরকি। আংটি নিয়ে গিয়ে বিয়ে হইছে। বেশ সুন্দর বিয়ে হইছে পরে আমাদের বাচ্চা আসছে একটা ছেলে বাচ্চা। আমরা বেশ অনেক ভালো ছিলাম, হ্যাপি ছিলাম। তো এই বাড়ি করছি অ্যাকচুয়ালি আমি যখন বাইরে ছিলাম তখন থেকে। তখন আমার দুলাভাই পিএটিসির চাকরি করতো, আমি টাকা পাঠাতাম। তখন জমি কিনছে, বাড়ি করছে এলাকায়। এখানে ছিল না বাড়িটা, ওই পাশে ছিল। কিডনির বিষয়টা যে আমার ভাই দিতে চেয়েছে, ভাইয়ের এই গ্রুপ মিলেনি। আমার বোন এসে বলছে, "আমি আছি ভাই।" কিন্তু আমার বোনকে আমার দুলাভাই দিতে দেয়নি। আমার ভাগ্নিরা ফোন করে বলছে যে, আব্বা ভাঙচুর করছে, এটা দিবে না।" আমি বলছি, "সমস্যা নাই। ওনা ভাঙচুর করতে না করো। উনি দেয় নাই, আল্লাহ যেখান থেকে হোক একসময় মিলাই দিবেই।" তারপরে মারটা চেকআপ করা হয়েছে, মার কিডনি মারই লাগবে। পরে আমার ওয়াইফ বলছে, "হ্যাঁ, আমি তো আছি।" তো এভাবে যাই হোক কিডনি দেয়া হয়েছে। অ্যাপোলো গিয়ে আমরা বিদেশে গিয়ে ইন্ডিয়ায় গিয়ে ট্রিটমেন্ট করে আসলাম। আসার পরে আমাদের ঘটনা হচ্ছে আসার পরে ১ বছর হয়তো ১ বছর পরের থেকে আমার ওয়াইফের দেখি অনেকটা চেঞ্জ দেখা যায়। সে মোবাইল চালানো এতটাই বাড়িয়ে দিল, টিকটক করা শুরু করলো। আর টিকটক করলে জানেন যে মেয়েরা অনেক ওটার ভিতর ঢুকে যায়। টিকটক করতে, করতে দেখে বিভিন্ন জনের সাথে তার সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে আমার কাছে ধরা খায়। ধরা খাওয়ার পরে মানে সে কোনো রকম সরি বা দুঃখিত এ ধরনের কোনো কথা বলে না। চুপ করে থাকে। আবারও এই ধরনের খুব ঘনিষ্ঠভাবে একজনের সাথে হয়। তারপরেও মানে খুবই ঘনিষ্ঠ মানে একজনের বউই চলে গেছে। তারা এসে আমাকে এসব বলছে। আমি বাধ্য হয়ে বলছি, "দেখেন আমার ওয়াইফের লজ্জা নাই। আপনারা যেটা মনে করেন এটা করেন।" মানে বিরক্ত হয়ে গেছি আমি এই অবস্থায়। লাস্টে আমার এই ভাড়াটিয়ার নিচে এক থাকতো। এই ফ্যাক্টরিতে চাকরি করত নাম হচ্ছে রাজীব। রাজীব সবাই চিনে। ফ্যাক্টরির সবাই চিনে যেহেতু কোয়ালিটি ইনচার্জ ছিল। নিচে থাকতো ১ম এ। আমার ওয়াইফ তার সাথে পরকীয়া করে। এটা আমি জানতাম না। ১ বছর ধরে পরকীয়া করে। পরে আমি ৩ তালা যখন করলাম ৩ তালায় উঠে গেল। কারণ ওদের সুযোগটা আরো বেশি হলো আরকি। তো একদিনকে রাত ১০ টার সময় তার আগে আরকি চ্যাটিং করতো, প্রচুর চ্যাটিং করতো। দেখতে ও চ্যাটিং করছে সোফায়, আমি যে সোফায় যেয়ে বসতাম ও বারান্দায় চলে আসতো। বারান্দায় যেতাম, ও চলে আসতো রুমের ভিতরে। এইভাবে আপনার চ্যাটিং করতো। তো এত চ্যাটিং করতো তো আমি একদিন সামনাসামনি আমি বলছি, "তুমি এত চ্যাটিং করো কেন?" কয়, "তুমি করতে পারো না চ্যাটিং, তুমি করো।" তো এর থেকে আমার খুব মন খারাপ যে এত বড় কথা আমাকে বলল। তারপরে ওরা তখন অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে। এই কথাটা বলার মানে সে অনেক ঘনিষ্ঠ হয়ে গেছে আমি জানি না। পরে তার কিছুদিন পরে আমি একদিন ওকে রাত ১০ টার সময় খুঁজে পাচ্ছি না। নিচে আসলাম, ছাদে গেলাম, সব জায়গায় পাচ্ছি না। পরে আমার সন্দেহ ছিল রাজীবের সাথেও বেশি কথা বলে। পরে রাজীব ৩ তলায় থাকে, ওর রুম আটকানো। মানে ভিড়ানো, একবারে ভিড়ানো। আমি ধাক্কা দিয়ে ঢুকেই মানে আমার চোখে এই সিনটা পড়ল যে মানে সহ্য করার মতো না। যেকোনো স্বামী এটা দেখে কোনো স্বামী সহ্য করতে পারবে না। এমন একটা সিন আমি দেখলাম। দেখার পরে আমি ওকে ২ টা থাপ্পড় দিলাম। থাপ্পড় দেওয়ার পরে সব ভাড়াটিয়ারা ৩ তলার যারা ওরা জমে গেল দরজার সামনে। ওকে ধরে নিচে নিয়ে গেলাম আর ছেলেটা পালাইছে। ওই ছেলেটা পালাইছে। আমাদের দোতলায় নিয়ে আসলাম ৩ তলা থেকে। নিয়ে আসার পরে ও কেস করলো। পরের দিন গিয়ে কেস করছে। মামলা করার পরে আবার মাপ চাচ্ছে, আবার ওই মামলাটা উঠিয়ে নিয়ে আসা হলো। তো ২ মাসের এই হিস্ট্রিটা আপনাদের শুনতে হবে। ২ মাসে ওই মামলা তোলার পরে ২ মাস যখন আমি ওর সাথে ছিলাম, তখন ও এত কটাক্ষভাবে আমার সাথে কথা বলত। মানে ১ম এ আমি খুব আদর করতাম। ১ম এ যখন চিৎকার করে কাঁদতো, চিৎকার করে ওই ছেলের জন্যে কাঁদতো। তারপরে তাকে টাকা দিছিল, সেই টাকাগুলো উঠাবে, আমাকে থানায় যেতে বলে আমি বলছি, "যাবো না।" অনেক এই কাহিনী। তারপরে ও এমন মানে আমার সাথে আচরণ শুরু করলো যে আমাকে ঘৃণা করে। সোজাসুজি আমার বেডের থেকে আলাদা হয়ে গেল। বেডের থেকে আলাদা হয়ে সে আলাদা শয়। এই ২ মাস এভাবে করলো। আমার খুব কষ্ট লাগতো। সে গান শুনতো লাউডলি মানে খুব সাউন্ড দিয়ে তার জন্যে, তার ওই ছেলের জন্যে এবং কান্নাকাটি করতো সবসময়। যে সবচেয়ে সে নাকি জীবনে সবচেয়ে ভালোবাসে তাকেই।
আমি বলছি, "কেন? তুমি বিয়ের আগে যে ৭ বছর যাকে যাকে ভালোবাসতা সেই নাকি সবচেয়ে ভালোবাসা দিছে তোমাকে। তো এটা কেন?" তখন চুপ। যাই হোক ব্যাক করে আবারও সে কান্নাকাটি। আর আমাকে ঘৃণা করা শুরু করলো। ২ মাস পরে দেখি যে ওর মা আসলো। তো এই ২ মাস পরে আসার কারণ কি? তখন আমি বলছি, "আচ্ছা তুমি যদি আমাকে ঘৃণাই করো" সে আমাকে বলছে যে, "তোমাকে আমি এখন পছন্দ করি না, তোমাকে আমার ভালো লাগে না।" আমি বলছি, "ঠিক আছে যদি এমনই হয়, তাহলে আমি আলাদা হই, তুমিও আলাদা হও। তোমার মতো তুমি থাকো, আমার মতো আমি থাকি।" এ কথা বলে আমি আমার ৩ তালাটা বেচার সিদ্ধান্ত নিলাম যে আমি ডাক্তারও দেখাবো এবং আলাদা থাকার একটা ব্যবস্থা করব। ৩ তালা দেখার জন্য ও দেখলো যে আমি কাস্টমারের সাথে কথা বলছি, কাস্টমারকে আমি বিক্রি করব। দেখে কিচ্ছু বলে না। যেই কাস্টমার আসছে অমনি পাইপ দিয়ে মারা শুরু করছে। জুতা র‍্যাকেট করে ১ম জোরে মারছে। আর ওর কাঁধের উপরে মনে করেন যে পাইপ রাখছে যে, "তুই এক্ষুনি যা।" যাই হোক পরে ওর মা এসে গুড়ুর, গুড়ুর করে ওকে নিয়ে গেল। আমি বললাম, "দেখেন ওকে একটু কাউন্সেলিং করান। ও আমার সাথে খুবই খারাপ ব্যবহার করতেছে। ও আমাকে দেখতে পাচ্ছে না।" বলছে, "আচ্ছা।" তাই বলে নিয়ে গিয়ে আমি ৮ দিন পরে দেখি ৭ দিন না ৬ দিন পরে দেখি যে পুলিশ এসে আমি শুয়ে আছি ঘরে। পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল। বলছে, "আপনার নামে যৌতুক মামলা আছে।" ধরে নিয়ে যাওয়ার পরে সোজা জেলে। থানায় থেকে জেলে। তো ৪০ দিন আমি জেল খাটলাম। ৪০ দিন জেল খাটার পরে বেরোলাম ঈদের আগে ৪ তারিখে। ৭ তারিখে ঈদ। ৪ তারিখে বের হইছি। ৬ তারিখে আবার আমারে অসুখে হয়েছে মানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। ঢাকা মেডিকেলে ভর্তি হইছি। ২৪ ঘন্টা ছিলাম। তারপরে হার্ট ফাউন্ডেশনে গেছি। হার্ট ফাউন্ডেশনে ছিলাম ৬ দিন না ৭ দিন। উনারা জোর করে তাড়াতাড়ি আমাকে পাঠাইছে কিডনিতে যে, "আপনার কিডনির অবস্থা খুবই খারাপ।" 5.8 এ গেছে ক্রিয়েটিন। পরে এখানে ছিলাম প্রায় ২১ দিন। টোটাল মিলিয়ে আমি ৩২ দিন মেডিকেলে ছিলাম। এই যে এই মাসের ৫ তারিখে আমাকে কিডনি থেকে ছাড়ছে। তো এখনো আমি অসুস্থ যে কিডনির যে ওষুধ এখনো আমি খেতে পারি নাই। আর শুনছি আমি নাকি বাসা থেকে বের হয়ে দিছে। আপনি দেখতে পারেন যে এখনো আমি বাসায় কিন্তু উঠতে পারছি না। সব আটকানো। এই মাসের ভাড়া নিছে ৩ মাসের এই ৩ মাস ও ভাড়া উঠাইছে ৳১,৯৫,০০০ মানে ৳৫,০০০ কম ৳২,০০,০০০ ভাড়া উঠায় নিয়ে গেছে। অথচ বহুতবার অনুরোধ করা হইছে তাকে মেডিকেলে যে মরে যাচ্ছে একটু আসো। আমার ওয়াইফ আসেনি। মানে আসবেই না, দেখা করবে না। অথচ আবার ভাড়াটাও উঠায় নিয়ে যায় যেন আমি ওষুধ না খেতে আমি যেমন আমার ওয়াইফ আমাকে একবারে ঘৃণা করে। মানে ও এতটাই তার সাথে জড়িয়ে পড়ছে, এতটাই তাকে ভালোবাসে। আমার সামনে কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে সে কেমন তাকে ভালোবাসতো, কিসের জন্যে ভালোবাসতো সবই বলছে। কিন্তু আমাকে ঘৃণা। আমি তো এটা লাস্টেরটা বলতেছি যে আমাকে জেলে পাঠালো যেটার জন্যে যে সেটাতে এতই ঘনিষ্ঠ হইছে আমার ভাড়াটিয়া রাজীবের সাথে। তার ছেলে আছে, তার ওয়াইফ আছে। তাকে বাড়িতে রাখতো। এখানে ১০ দিন ১৫ দিন যারা পুরানা ভাড়াটে আসে হ্যাঁ, এটার প্রমাণ যদি আমি একটারটা বলতে চাই আর একটারটা বলতে চাই না। ওটা আরো মানে জঘন্য। জঘন্য যেটা আছে ওটার কথা আমি বলতে চাচ্ছি না। আমাদের পাশের বাড়ি উনারা থাইল্যান্ড থাকে। এটা হচ্ছে কিডনি দিয়ে ব্যবসা। কিডনি দিয়ে অনেকের সাথে ব্যবসা করে। মানে ব্যবসা কি প্রেম করে। যে আমি আমার স্বামীরে কিডনি দিছি। সে থাইল্যান্ড থেকে আসছে, এসে ফল-টল নিয়ে আসছে, "আপনি কিডনি দিছেন?" আমি বলছি, "হ্যাঁ, আমার ওয়াইফ কিডনি দিছে।" আমি চিনি কোনোদিন উনারে দেখি নাই, চিনি। যেহেতু পাশের বাড়ি, উনি অনেকদিন ধরে থাইল্যান্ডে থাকে। তো উনি ফল-টল নিয়ে আসছে। আমি বলছি, "হ্যাঁ, আমার ওয়াইফের জন্য দোয়া করবেন। ও একজন ভালো মনের মানুষ, না হলে তো কিডনি দিত না।" কয়, "হ্যাঁ, আমি তার জন্য দেখতে আসছি।" তার ঠিক হয়তো ৬ মাস পরে তার বউর সাথে এমনই রাগারাগি হইছে যে বউ দেশে এসে আমাকে বলতেছে এবং তার ফুফাতো ভাই অনেক মেসেজ পাঠাচ্ছে যে এইসব কি তার ওই যে সেই ছেলের সাথে যে আসছিল, তার সাথে এমনই ঘনিষ্ঠ হইছে যে তার বউ ছেড়ে দিয়ে টুনিকে বিয়ে করবে। তখন ও আমাকে জেল খাটালো। আমি একজন কিডনি অসুস্থ মানুষ, কিডনির রুগী। আমাকে জেল খাটালো। আমাকে এই জেল খাটার কারণে আমি অসুস্থ হয়ে গেলাম। তো সে শুধু পরকীয়ার কারণে এসব করছে এবং আমার বাড়ি নিয়েও সে টানাটানি করতেছে। এজন্য আমি সবার কাছে বিচার চাই যে এটার একটা সুস্থ বিচার হোক। সবাই এসে দেখেন, আশেপাশের মানুষকে জিজ্ঞেস করেন যে সত্যটা কি? সে যেগুলো আমার নামে ব্লেম করছে যে আমি নাকি বিয়ে করছি। আমি তো কিডনি রোগী। আমি আরেকটা বিয়ে করছি, আমার একটা গার্লফ্রেন্ড আছে। এগুলা এতই মানে জঘন্য কথা আমার জন্যে যে একটা কিডনির আমার বউকে আমি রাখতে পারি না। আমার বউ হচ্ছে পরকীয়া করে। একটা না ৩ টা করছে অপারেশনের পরে। আর সেই রোগী ব্যক্তি নাকি আরেকটা বিয়ে করছে আরেকটা মানে এত জঘন্য মিথ্যা কথা। আবার আমি নাকি বাড়ি থেকে তাকে বের করে দিছি। আপনি এই বাসার ভাড়াটিয়া যারা আছে, আমি তো থাকি না। আমি এখনো থাকি না। আমার বাড়িতে এখনো উঠতে পারি না। আমার নিজের বাড়ি এটা। আমি এখন উঠতে পারি নাই। ভাড়াটিয়ারা জিজ্ঞেস করেন যে কবে কে এই ৩ মাসের ভাড়া উঠাইছে? তাকে তো আমি বের করে দিছি। কে এই ৩ মাসের এই যে ৳২,০০,০০০ ভাড়া উঠাইলো? আমি ওষুধ খেতে পারছি না অথচ ভাড়া উঠায় নিয়ে গেছে। তো আমি সুস্থ এটার বিচার চাই। আমার নামে অনেক কিছু অপপ্রচার করছে। এটার জন্য আমি সবার কাছে বিচার চাই আপনাদের। আর সে যেকোনো কিছু করতে পারে। যেকোনো সময় যে কিছু করতে পারে। তো
এটার জন্য আমি প্রশাসনের কাছেও হেল্প চেয়েছি যে আমাকে প্লিজ এই বিষয়ে হেল্প করবেন যেন ও যখন তখন গুন্ডা দিয়েও করতে পারে, পুলিশ দিয়েও করতে পারে, যেকোনো বিষয়ে। যেমন এই যে মামলা করছে, মামলাতে আমাকে সাজিয়ে রাখছে, মানে মামলার ভিতর ধরে রাখছে। আমি কিছু করলাম না, তারা শুধু তাদের পরকীয়াটা ঢাকার জন্য এবং এই বিল্ডিংটা কিভাবে হজম করবে সেই কারণে। কারণ আমার তো আর কেউ নাই, ওদের অনেক কিছু আছে, অনেক আত্মীয়স্বজন আছে। আমি একমাত্র ব্যক্তি আমি এই এলাকায়, এছাড়া আমার আর কেউ নাই। আমার মারে ডাস্টবিনে, মানে ময়লার ডাস্টবিন না, এটা স্টোরে ফেলে দিয়ে আসছে আমার বুড়া মারে। আমার ছোট ভাইরে প্রথমে ভাগিয়ে দিছে এখান থেকে। আমি একা থাকি এই বাড়িতে। এখন আমাকে একা মাইনাস করার জন্য ওরা অনেক চেষ্টা করছে ওর বোন। আপনার পুরো নামটা বলেন। আমার নাম মোহাম্মদ তারেক, আর আমার ওয়াইফের নাম হচ্ছে সাইদিনা টুনি। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হামিদ মণ্ডল। আর ওর বাবার নাম? ওর বাবার নাম তো ও জানে কিনা জানি না। ওর বাবা তো বেঁচে নাই এবং মরে গেছে না বেঁচে আছে। ওর মাও জানে না, ও জানে না। তো নামটা আমার সহজে মনে নেই। তবে নামটা আমার ঠিক মনে আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া ভেড়ামারা থানা কুচিয়ামুড়া গ্রাম। আপনি তাকে ইন্টারেস্টিং যে ওকে আমি বিয়ের আগে আমাকে একজন ঘটক দেখতে বলছিল, আমি দেখি না, যে আমি চোর না, আমি চুরি করে ওকে দেখবো না, চুরি করে দেখতে বলছিল। মানে প্রস্তাবেই বিয়ে হয়েছে? হ্যাঁ, এটা প্রস্তাবে এবং আংটি টাংটি নিয়ে গিয়ে একবারে বিয়ে করছি বর্ণনা শুনে। এই বিয়ের পরে বেশ আমাদের খুব ভালো কাটছে এই আর কি, এভাবে বিয়ে।